ইত্যাদি কিন্তু ভর করেছে। অনেক ভদ্রলোক যারা কখনো রাগ হতো না, তারা ইদানিং রাগ হয়ে যাচ্ছে। অনেক মানুষ কাউকে সন্দেহ করতো না, সন্দেহ করছে। অনেক মানুষ মানে ধৈর্য হারাতেন না, কিন্তু এখন খুঁটহাট ধৈর্য হারিয়ে ফেলছেন। তো এর মধ্যে যখন এই প্রচণ্ড গরম, এবার আবহাওয়াটা অন্য যে কোনো বছরের শীতে বিরূপ, সেই প্রচণ্ড গরমের মধ্যে যখন এই যে বিদ্যুৎ নিয়ে যা কিছু হচ্ছে সমস্ত কিছু, এটা আমাদের প্রথমত আমাদের চিন্তা চেতনা মনোজগতে রীতিমতো বজ্রপাতের মতো অবস্থা হচ্ছে। এই 18 কোটি মানুষ যদি ধৈর্য হারা হয়ে যায়, বিশেষ করে শ্রমজীবী মানুষগুলো, ইতিমধ্যে আপনি দেখেছেন যে একটা পেট্রোল পাম্পে এক ড্রাইভার মেজাজ হারিয়ে এক পেট্রোল পাম্পের কর্মচারী তাকে একদম ট্রাকের তলে পিষে মেরে ফেলেছে। এরপর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে মারধর হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আমরা সব খবর পাচ্ছি না। এবং সেখানে অনেক পেট্রোল পাম্পের মালিকরা আমি দেখেছি যে ওই যে মোবাইল যে সাংবাদিকতা হয় সেখানে তারা কান্নাকাটি করতে যে আমাদের নিরাপত্তা নেই। তো প্রথম হলো যে এই অভাবের কারণে আমরা করোনা যেভাবে আমাদের মনের উপর একটা বিষাদ তৈরি করেছে, এই সমস্যাটা যদি আরও 15 দিন বা 1 মাস চলে, আমরা মানসিকভাবে আসলে অসুস্থ হয়ে যাব, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব, এবং অনেকগুলো রোগ বালাই আমাদের যে হাম যেভাবে বাচ্চাদেরকে আক্রান্ত করেছে, এরকম আমাদের প্রতিটি মানুষেরই এই সমস্যাগুলো সৃষ্টি করবে। 2 নম্বরে যে সমস্যাটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো ট্রেড অ্যান্ড কমার্স যত খারাপ অবস্থায় পৌঁছে গেছে, তার বাস্তব প্রমাণ হলো যে সরকারের যে রেভিনিউ কালেকশন, সেই রেভিনিউ কালেকশনে যে 9 মাসের যে সেখানে প্রায় 1 লক্ষ কোটি টাকা কম কালেকশন হয়েছে তাদের টার্গেটের চেয়ে। তো এখন এডিবির বাস্তবায়ন নেই, বিদেশ থেকে কোনো লোন আসছে না, তো সেখানেই 1 লক্ষ কোটি টাকা কম মানে কি, আর বাকি যদি 3 মাসে আরও 50,000 কোটি টাকা কম আসে, মানে 1.5 লক্ষ কোটি টাকা আপনার ভ্যাট, অবকারী শুল্ক এবং আয়কর লক্ষ্যমাত্রা কম। হ্যাঁ, এখান থেকে আপনার 1.5 লক্ষ কোটি টাকা কম আসবে। এটা সরকার কি করে সামাল দেবে? এবং এর মধ্যে সরকার 1 লক্ষ কোটি টাকা লোকাল ব্যাংক থেকে ঋণ করেছে, আর মুদ্রা ছাপিয়েছে 20,000 কোটি টাকার। আর তারা এই বিদেশ থেকে আরও $3 বিলিয়ন, মানে আরও প্রায় 36,000 কোটি টাকা ঋণ এনে এই জ্বালানি খাতে ভর্তুকি দিতে চাচ্ছে। টাকাটা এখনও পায়নি। বিদেশের কোনো ব্যাংক এখনও পর্যন্ত কোনো আর্থিক প্রতিষ্ঠান গত 60 ডেইসে সরকারকে গ্রিন সিগন্যাল দেয়নি। এ কারণ হলো সরকারের যে ঋণ পাওয়ার যে ঋণ মান, এটা অ্যাসার্টেন করে পয়েন্ট আউট করে আইএমএফ। মানে আইএমএফ যখন একটা দেশে আসে, ধরে নিতে হবে ওই দেশটার ইকোনমিটা তাদের একটা ইমেজ সংকটে পড়েছে। শেখ হাসিনা যখন আইএমএফের দ্বারস্থ হলো ছোট্ট দুটো ভুলের কারণে, মানে তার কিন্তু তখন প্রায় $35 বিলিয়ন ছিল, তার আইএমএফের ঋণ কোনো দরকার ছিল না। 2 থেকে 3টা এই তেলের বিল সৌদি আরব এবং ভারতের দুটো তেলের বিল সোনালী ব্যাংক ডিউ টাইমে পরিশোধ করলো না করার কারণে এখন আর কেউ এলসি গ্রহণ করছে না। তখন দেখা গেল পরবর্তীতে 2 থেকে 3টি ব্যাংকের অ্যাড কনফার্মেশন নিয়ে, যেমন সোনালী ব্যাংক দিচ্ছে, ওইটার অ্যাড কনফার্মেশন দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এইভাবে 2 মাস চললো। এরপরে অন্য পৃথিবীর সব ব্যাংকগুলো বলে যে বাংলাদেশে কোনো এলসি নেব না। ঠিক ওই মুহূর্তে বাধ্য হয়ে করলো কি, আইএমএফে গেল টাকার জন্য, বিকজ বাংলাদেশে তখন ইমেজ পাওয়া দরকার। আইএমএফ আসলো, আমরা তো মনে করছি যে আইএমএফ ঋণ দেবে না। যারা আমরা টক শোতে আসি, রেজা কিবরিয়া থেকে শুরু করে আমরা সবাই বললাম পূবের সাথে পশ্চিম উঠে যেতে পারে, শেখ হাসিনা কোনো ঋণই পাবে না, মরে যাবে, ঋণ পাবে না। কিন্তু দেখা গেল যে ঋণ শুধু দিল না, সরকার যেটা চাইলো তার সাথে আরও বেশি ঋণ দিয়ে দিল। এবং শেখ হাসিনার খুব অল্প সময়ের মধ্যে পরপর 3টি কিস্তি, মানে তার আগে সেটা দিয়ে দিল। ফলে কি হলো, ট্রেড অ্যান্ড কমার্স কিন্তু আগের রুটে ফিরে আসলো। কিন্তু যেই মুহূর্তে তার পতন হলো, আমরা তো আশা করেছিলাম যে আইএমএফ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু একটা বিরাট ইমেজ আছে, তো আগের যে বাকি যে কিস্তিগুলো ছিল সেই কিস্তি পাবে, কিন্তু সেটা আইএমএফ দিল না। ঋণ তো দিলই না, কোনো নেগোসিয়েশন আসলো না। আবার নতুন সরকার আসলো, এখানে আমরা ধারণা করেছিলাম যে নতুন সরকারকে ঋণ দেবে, কিন্তু আইএমএফ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঋণ দেয়নি, কিন্তু সর্বনাশ করে গেছে 2-3টা। সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করে গেছে, এবং ওটা নিয়ে ওই সময়টাতে রেভিনিউটা ফল করছে। এটা এখন পর্যন্ত সেটেল ডাউন হয়নি, রেস্টের কাছে সেটেল হয়নি। আবার এই যে 60 ডেজের সরকার এসে যখন ওই আগের জায়গায় ফিরে গেছে, যে আমরা ইনুস জামানাতে যে 2টা ভাগ করা হয়েছিল সেখান থেকে যে আইএমএফকে সরাসরি অপমান করা, এবং এরপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, আইএমএফ বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে তারা কোনো ঋণ দিচ্ছে না।
না দেওয়ার কারণে কি হলো যে আমাদের কমার্শিয়াল এলসি, গভর্নমেন্টের এলসি, বিদেশ থেকে এই মুহূর্তে আমাদের এই যে এখন ধরুন সরকারকে যে বিষয়গুলোকে ভর্তুকি দিতে হচ্ছে, তাকে এই প্রান্ত থেকে এই বছর অ্যাট লিস্ট বাজেটারি সাপোর্ট, ফুয়েলের ভর্তুকি এবং বিদেশের যে আমরা ঋণগুলোর যে কিস্তি দেই, ছোট করে এই 15 সমাধানের পথ দেখছেন কিনা? ছোট করে আমি কোনো সমাধানের পথ আপাতত দেখছি না, বরং সংকট আরো বাড়বে। না উনি একবার গেছেন না, আওয়ামী লীগের আমলে হাবিব ভাই আমার সামনে 3বার ভোট করেছেন, প্রতিবার তাকে হারিয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে, হসপিটালে গিয়েছেন উনি, সাহসী রাজনীতিবিদ, তখনও তাকে হারিয়ে দেওয়া হলো। আবার শেখ হাসিনা যখন নাই তখনও তাকে হারিয়ে দেওয়া হলো। তো সেম ফর মান্না ভাই। রনি ভাই তো একদম পুরোধা পার্লামেন্টারিয়ান এবং টকশোর জনক বলতে পারি আমরা এদেশে। তো উনি তীব্র হাসিনা বিরোধী ছিলেন, আন্দোলনে কন্ট্রিবিউট করেছেন, সব ঠিক আছে, উনিও পার্লামেন্ট। অর্থাৎ আমি কথাগুলো বলতে যাচ্ছি, রাজনীতির একটা বিশাল অংশকে প্রক্রিয়া থেকে বিভিন্নভাবে বাদ দেওয়া হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এটার মধ্যে একটা মৌলবাদী শক্তির প্রভাবও ছিল, যে কারণে সরকার রাষ্ট্র দুর্বল হয়ে গেছে, সংসদ দুর্বল হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সংসদ দেখে আমার মনে হচ্ছে, এটা অবশ্যই আমরা বলতে পারি, কারণ প্রথমবার এমপি হয়েছে সবাই, বেশিরভাগ এটা দুর্বল হবে, কিন্তু অনেক বেশি দুর্বল দৃশ্যমান হচ্ছে। আর উপদেষ্টা পরিষদ, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মনে করি উনি বিশাল আকাঙ্ক্ষা নিয়েই দেশ চালাতে চাচ্ছেন, দেশের মঙ্গল করতে চাচ্ছেন, এমনটাই আমার মনে হয়। তার হাঁটা চলা, সাদা শার্ট পরা, হাত নাড়া, হাসি, সব কিছু মিলে একটা পজিটিভ ডাইমেনশন দেখতে পাচ্ছি। তার উপদেষ্টার মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আছে কয়েকজন, কিন্তু আপনি যদি শেখ হাসিনার 8 সালের উপদেষ্টাদের দেখেন, ভিজাভিজ এটা দেখেন, গওহর রিজভী, মশিউর রহমান, এইচ.টি. ইমাম, তৌফিক ইলাহি, মানে ভিজাভিজ দেখলেই তো বোঝা যায়। ডক্টর আলাউদ্দিন একজন ব্যাংকের চেয়ারম্যানের অ্যাডভাইজারি পরিষদ যেমন হতে পারে, পিএম এর অ্যাডভাইজারি পরিষদ এখন মোটামুটি সেরকম। এটা রাষ্ট্রের অ্যাডভাইজার, প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার। অক্সব্রিজ ছিল আগে, অক্সব্রিজ, হার্ভার্ড, এনসিএসপি, মিনিমাম স্ট্যান্ডার্ড ছিল। তো তারাও অনেক ক্ষেত্রে ফেল করেছে ডেমোক্রেসিতে, কিন্তু দেশটা কিন্তু চালাতে পেরেছে প্রফেশনালি, ক্রাইসিসগুলো মোটামুটি হ্যান্ডেল করতে পেরেছে। কোভিড তার একটা এক্সাম্পল। কোভিডে তো আমরা অবশ্যই ব্যর্থতা ছিল সরকারের, কিন্তু টিকা কিন্তু দিয়েছে, টিকা কিনেছে, দিয়েছে। এবং কম্পারেটিভলি বাংলাদেশে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, মুম্বাই এর তুলনায় কিছুটা মানুষ কম মারা গেছে বলেই ডাটা বলে। তো এখন রাষ্ট্র হলো দুর্বল, এই মুহূর্তে সরকার হলো দুর্বল, অনভিজ্ঞ, এবং সরকার অভিজ্ঞদের পরামর্শ নিচ্ছে না। এবং যেটা মান্না ভাই ইঙ্গিত করলেন, জামাত অ্যান্ড বিএনপি তারা কখনোই অপোজিশন হতে পারছে না, কারণ আলটিমেটলি তারা একটা প্ল্যান ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় আসছে, প্ল্যান ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় থাকতে যাচ্ছে, ভবিষ্যতেও তাই করতে যাচ্ছে। সরকারের যেটা ব্যর্থতা, সরকার প্রথমেই গভর্নর নিয়োগ দিয়ে তার একটা সুশাসনের সদিচ্ছার অভাব তীব্রভাবে দেখিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট সেই 99 সালে জাস্টিস মোস্তফা কামাল রায় দিয়েছিল মাজদার হোসেনের 12 বিধি, সেটা এতদিন পর বাস্তবায়ন হলো, সেটা সরকার বাদ দিয়ে দিল। কিছু চেঞ্জ করে রাখতে পারতো, রাখেনি। মানবাধিকার কমিশনের আইন বাদ দিয়ে দিল। সুপ্রিম কোর্ট বিচারপতিদের নিয়োগ আইন, সেটা তো ডিফেক্ট ছিল, আমি স্বীকার করি, কারেক্ট করে করতে পারতো, বাদ দিয়ে দিল। এই জায়গাগুলো তো পরে যাবো। এই যে জ্বালানি খাতে যে সংকট, এখানেও কি দুর্বলতা, অনভিজ্ঞতা? এই যে না, কিছুটা তো সরকারের কিছু করার নেই, অ্যাক্ট অফ গড। এই যে যুদ্ধটা হচ্ছে, এটা তো সরকারের কিছু নাই। তবে আপনি তেলের দাম বাড়াচ্ছেন, আবার কনজিউমার নাগরিককে 7 থেকে 10 ঘন্টা লাইনে রাখছেন, তাহলে আপনি এটা ডাবল কেন করছেন? কেউ যদি তেল লাগে 2 লিটার, সে কি তেল খাবে, গোসল করবে? তার যতটুকু দরকার সে ততটুকুই, দাম যেহেতু বেড়েছে সে কম খরচ করবে। কিন্তু আপনি লাইনটা লম্বা করাচ্ছেন কেন? আমি জাস্ট টার্কি থেকে আসলাম, টার্কিতে তেলের দাম কিন্তু অনেক এখন, কিন্তু কোনো লাইন নেই, ম্যানেজমেন্ট আছে। তো যদি তেলের স্টক নিয়ে কোনো প্রবলেম থাকে, ওকে জনসম্মুখে জানিয়ে দেন যে এই মুহূর্তে আমাদের চাহিদা অনুযায়ী এতদিনের তেল আছে, পাইপলাইনে এত আছে, পাইপলাইন না থাকলেও জানিয়ে দেন। এটার মধ্যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েটের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ব্যবসায়িক একটা স্বার্থ আমি মনে করি আছে। রিস্ক কোথায়? সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যারা কে সরকার এটা নিয়ে কিছু যায় আসে না, উবার চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, অফিসে যাচ্ছে, বাচ্চাকে স্কুল দিয়ে আসছে, তারা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস ভাড়া বাড়ছে এবং ক্ষোভ বাড়ছে, মারামারি বাড়ছে, এবং ছোট ছোট গৃহযুদ্ধ হবে, পেট্রোল পাম্প কেন্দ্রিক, মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে। এবং দুঃখের বিষয় হলো, সমস্ত রাগটা কিন্তু বাংলাদেশে সরকারের উপরই যায়, এবং সমস্ত রাগটা আলটিমেটলি প্রাইম মিনিস্টার দিকেই যাবে। এবং তার সমস্ত দোষ না থাকলেও তো তার অ্যাডভাইজার অ্যান্ড ক্যাবিনেটকে জনরোষ কমাতে হবে। সরকার এসে প্রথমে 6 মাস 1 বছর একটা হানিমুন পিরিয়ড থাকবে, যে কোনো মূল্যে মানুষকে সন্তুষ্ট রাখতে হবে। ফ্যামিলি কার্ড দিচ্ছেন,
এই ইকোনমিক সিচুয়েশন আপনি কি কয়েক কোটি লোককে ফ্যামিলি কার্ড দিতে পারবেন? এটা কি বাস্তবসম্মত? কিন্তু এটা নিয়ে একটা হাইপ উঠানো হয়েছে, কিন্তু এটা বাস্তবসম্মত হবে না, কারণ টাকা কোথায়? তো আমি মনে করি সেই ক্ষেত্রে একটা রিয়েল প্রফেশনালিজম দরকার আছে। কে আওয়ামী লীগের আমলে আমলা ছিল, কে আওয়ামী লীগের আমলে কি ছিল, এটা দেখার দরকার নেই। কে দেশ চালাতে পারবে তাদের সহযোগিতা সরকারকে নিতে হবে। জি বিপি চেয়ারম্যান, ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা বলেছে, আমি আমার জায়গা থেকে কিছু কথা বলতে চাই। প্রথম কথা, তেল নিয়ে যেতে ধরে আপনার ঢাকা শহরে পেট্রোল পাম্পগুলোতে প্রাইভেট কারের এত লাইন থাকবে কেন? ঢাকা শহরে যে প্রাইভেট কার আছে 95% গ্যাসও আছে, তেলও চালাতে পারে, তাহলে লাইন পেট্রোল এবং অকটেন পাম্পে কেন? ওটা থাকবে সিএনজি স্টেশনে। নিশ্চয় তাহলে এখানে একটা বোঝার ব্যাপার আছে। মোটরসাইকেল, এত হাজার হাজার মোটরসাইকেল আসলো কীভাবে? এবং তারা এই যে ঘন্টা লাইনে থাকে, একটা মোটরসাইকেল প্রত্যেক দিন লাগে তেল লাগে, তারা ওই পাঠাও হিসাবে যারা তাদের লাগে। সাধারণ একটা 10 লিটার তেল নিলে অন্তত 15 দিন ঢাকা শহরে যাবে, তাহলে প্রতিদিন যখন লাইনটা কেন? এর ভেতরে কিন্তু আছে। আমি এলাকা থেকে ছিলাম, সেখানে আমি দেখলাম এই তেলগুলি। আমার একটা ছোট্ট গাড়ি আছে, আমি চালাই গ্যাসের গাড়ি। একদিন তেল 10 লিটার নিয়ে দেওয়া যায়, 1 মাস তো আরও আমি তাকাবই না দিকে। এটা লাগে শুধু স্টার্ট দেওয়ার সময় একটু লাগে, আর স্বাধীনতা লাগে না। তাহলে আমার প্রতিদিন পাম্পে যাওয়া দরকার আছে? এখানে একটা ক্রাইসিস সৃষ্টি করা হচ্ছে এবং লক্ষ লক্ষ গ্যালন তেল কিন্তু বিভিন্ন জায়গায় মজুত করা হয়েছে। চিন্তা করেন কি একটা অভাবনীয় দৃশ্য। ঘরের ভিতরে আপনার পাওয়া যাচ্ছে কি অকটেন জারি, কেন পেট্রোল পাওয়া যাচ্ছে এর ভিতরে। মানে আশ্চর্য ব্যাপার, পানির ভিতরে পুকুর থাকে মাছ, বোয়াল মাছ, বড় বড় মাছ থাকবে, বা রুই কাতল, টাকি, ট্যাংরা পুঁটি, সেখানে দেখতেছি যে বিশাল বিশাল ড্রামের মধ্যে, পুকুরের মধ্যে ডিজেল চাষ হচ্ছে। এগুলি কি এইভাবে এখানে জমায়েত করা, মানে কৃত্রিম সৃষ্টি করা হচ্ছে। আমরা জানছি কি ডিপোতে তেল উপসিয়ে পড়ছে, লরিগুলি আনলোড করতে পারছে না, অথচ সাপ্লাই দেওয়া হচ্ছে না এই পদ্মা মেঘনা যমুনা। এবং এরা না দেওয়ার কারণে সরকার কিন্তু বাইরে স্পট মার্কেট থেকে তেল কিনছে, কেনার জন্য যে সংকটটা বাড়ছে, দামও বাড়ছে। দামের ক্ষেত্রে একটা জিনিস আপনি বলতে পারেন, আমি কথাটা বলি, যেটা ঘটনা, একটা ঘটনা জানি বলি মেরিল্যান্ডে আমার একটা পরিচিত একটা ছেলে, শাহাদত নাম, নোয়াখালী বাড়ি, কয়েকদিন ফোন করে তার তেলের দাম বাড়ায়নি। আমি ভাই আপনাদেরকে অকটেন পেট্রোল তেলের কী খবর? তাহলে আমাদের দাম তো বাড়ায়নি, তেমন লাইন আছে। আমি তোমাদের কী খবর? আমেরিকা থাকে তো, আমার এখানে তো $2.19 ছিল পার গ্যালন, এখন কিন্তু এখন 4.29। আমেরিকার মতো জায়গায় হলো, আমি টোটাল সারা পৃথিবী আমি চার দেখেছি। মাঝে মাঝে কথা বলো না, সব জায়গায় দাম বাড়ছে, ডবল দাম বাড়ছে। বাংলাদেশে কিন্তু বাড়ালো অনেক পরে। হ্যাঁ, মান্নাভার ওই কথার সাথে আমি একমত। আপনি যখন সন্ধ্যায় বাড়াবেনি, তখন বিকালবেলা আপনার কেন বা এই কথা বলার দরকার, আমি দাম বাড়াবো না। দাম বাড়ানোর পরও তো ভোগান্তি তো কমছে না। ভোগান্তি কমবে না তো, মনে করছে আরও বাড়বে দাম, আরও জমা করো। সেই জায়গায় সরকারের ভূমিকা নিয়ে তো ভূমিকা সরাসরি নেই। মানুষের যদি মানসিকতা পরিবর্তন না হয়, সরকার একা কিছু করতে পারবে না। এটা একটা বড় সমস্যা। আর এখানে একটা জিনিস বলবো, সরকারকে বলবো যে পেট্রোল অকটেন যাই দেন না কেন, সব স্টেশন একসাথে দেন, একই সময় দেন, তাহলে এক জায়গা থেকে নিয়ে এক জায়গায় যেতে পারবে না, তার লাইনটা তো বড় হবে না। কিন্তু এই জায়গাটা কিছুটা আপনার সমন্বয়ের অভাব আছে বলে আমি মনে করি। এবং এখানে একটা কারসাজি আছে, বিশেষ করে জামাত ইসলাম সরকারকে বেঁকে ফেলার জন্য তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, প্রাণান্ত চেষ্টা করতেছে। তাদের ভাবনা যে সরকারকে এই বিতর্কের সাথে ফেলে দিয়ে আর যদি একটা সরকারের বিরুদ্ধে একটা অনাস্থা কিছু করা যায় জনগণকে সাথে নিয়ে, মাঝখানে সরকার আবার একটা কাজও করে ফেলেছে, বুঝিয়ে করুক না বুঝিয়ে করুক, কার বন্ধু করছে আমি যাই না। একবার সরকারের বয়স হলো না, আপনার ফুটপাথ থেকে সব উঠিয়ে দেওয়া হলো বিকল্প ব্যবস্থা না নিয়ে। এই যেই জামা দাগ দেবে এর পিছনে চলে যাবে বেকাতে ফেলার জন্য। এই যে জ্বালানির দাম বাড়লো, বাসের ভাড়া বাড়লো, গ্রামের লোডশেডিং, সব মিলে তো এই যে সরকারের জনপ্রিয়তা তো এক ধরনের কমবে। তো আমি একটা কথা বারবার বলছি, এখনো বলতেছি যে অকটেনের দাম বাড়ুক, 20 টাকা বাড়ায় না, 20 টাকা তো বাড়ছে, 40 টাকা বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, কিন্তু কোনোভাবেই ডিজেলের দাম যেন না বাড়ে। ডিজেলের দাম বাড়ার কারণে দাম বাড়ছে 15%, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে 40%। ডিজেলের দাম বাড়লো,
বৈদ্যুতের দাম বেড়ে গেল। জি, একটি জিতের নির্ধারিত সম্পর্কটা কি? বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে ফিরবো। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে বিএসআরএম গণতন্ত্র এখনই। মাহমুদুর রহমান মান্না বলছিলাম যে ঘটনা ঘটেছে এক গুপ্ত শব্দ নিয়ে, এই যে আবার কেন সংঘাতের পথে ছাত্র রাজনীতি। আমি তাই বলে কথা খুব খোলাখুলি বলি, দেশের বর্তমান সময়ে আমি যাই হই পক্ষপাত দুষ্ট হতে চাই না, ডিসপ্যাশনেট থাকতে চাই, লজিক্যাল থাকতে চাই। রাইট। ডাকসু অন্যান্য জায়গাতে ছাত্ররা খুব কী বলে শিবির জিতলো যে, মানে দেখেছি, বিশ্বাসই করতে পারি নাই। আগের রাত্রেও আমি ঢাকা ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছি, আমি বলেছি এটা কোনোভাবেই হতে পারে, যারা আমাকে বলেছে ওরা জিততে পারে। তবে জিতবার পরে কয়েকদিন স্টাডি করার চেষ্টা করছি কীভাবে হলো। একভাবে একটা অ্যানালিসিস পেয়েছি, সেটা খুব পজিটিভ। এরা গোলমাল করে না, ভদ্র, সবাই সেবা করে, ওদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, তারা মানে রাজনীতির দামে বেশি কিছু করে না, বড় সোশ্যাল ওয়ার্ক চিন্তা, যেগুলো ভালো ভালো কথাবার্তা। তারপরে তাদের যারা জিতেছে তারা আসছে, ওদের সাথে আমার দেখা হয়েছে। আমি চিটাগং ইউনিভার্সিটি ছিলাম, সেখানে আমাকে চাকসুর একটা অনুষ্ঠানে নিয়ে গেছে, দেখলাম। একটা জিনিস আমার এরকম মনে হয়েছে যে জামাত প্র্যাগমেটিক হওয়ার চেষ্টা করছে। তারা মানে ওই যে আল্লাহ আইন চাই, কোরআন সুন্নাহ শাসন চাই, কী কী সব বলছে এগুলো এখন আমরা বলছি না। এখন আমরা একটা নিজের ডেমোক্রেটিক সংগ্রাম করছি, আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই, এইভাবেই যাচ্ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্রলীগের প্রোডাক্ট, তো জামাত ইসলামের ফিলসফি কখনোই পছন্দ করি না, এখনও ধর্ম নিয়ে রাজনীতি করে আমি পছন্দ করি না। কিন্তু যেহেতু এটা বাস্তব হয়েছে যে আওয়ামী লীগ প্রায় বিতাড়িত, আবার ফিরতে পারবে কি না সে ব্যাপারে আমি ডাবল মাইন্ডেড আছি। আমার মাঝে মাঝে মনে হয় যেটা হবেই না। আবার কখনো কী জানি বাংলাদেশে কত কী হয়ে যেতে পারে। সেরকম সময় জামাত আরও রিজনেবল ইত্যাদিভাবে এগুবে, এটাই মনে হয়েছে। আমি একটু আগে আপনাকে বলছিলাম বা এই আলোচনার মধ্যে বলছিলাম যে বিস্ময়করভাবে তারা যতগুলো আসন পেয়েছে, এই উত্থানটাই সবাই একটা ইয়ের সাথে দেখেছে। তাদের মানে এই যে আন্দোলন করছে সরকারের সংস্কার ইত্যাদি নিয়ে, সেটার সময় বলেছে কিন্তু কোনো বিশৃঙ্খলা চলবে না, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা হলে দল তার ব্যবস্থা নেবে। মানে মিছিল একটা নামিয়ে দিয়ে বললেন যে বেশি জোরে স্লোগান দিও না, তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, কম কম করে দিও। মানে এইরকম করেই আন্দোলন হয়নি, কিন্তু এরকমও বলেছে। সেই দল তার সাথে ছাত্র দলের এই যে লড়াইটা কেন বাঁধলো তা আমি খুব স্পষ্ট জানি না। এত বড় ভূমিকা দিলাম কেন জানেন? আমি এটা জিজ্ঞেস করবার চেষ্টা করেছি। চট্টগ্রামে আমি তো নিজে ছিলাম, আমার যোগাযোগও আছে, কিন্তু সবাই একটাই বলছে, যেরকম আপনি বললেন, গুপ্ত শব্দ বলার কারণে আর খাম্বা দিয়ে বলার কারণে। মানে এইটা কি হতে পারে? এদের কি ধৈর্য সহ্য এতই কমে গেল যে গুপ্ত বলাতেই তারা খেপে গেল? ইফ দ্যাট বি দ্য কেস, তাহলে আমি আবার বলি, খুবই রেজিমেন্টেড একটা ফোর্স একটা আন্দোলন ইত্যাদির মাধ্যমে যদি ক্ষমতায় যায়, তাহলে তারা যে ফ্যাসিজম করতে পারে, অন্য লুজ ডেমোক্রেটিক পার্টি সেই ফ্যাসিজম করতে পারবে না। সো বি অ্যাওয়্যার। আমি একদম খুব খোলাখুলি ভাই বলছি, জামাত যদি এই পদ্ধতিতে যায় এবং তার আক্রোশ দিয়ে যায়, তাহলে তাদের ফ্যাসিজম যে বিভৎস হতে পারে, আমি জামাতকে ছোট করার জন্য বলছি না। জামাতের নেতারা শুনে যদি মনে করেন মাহমুদুর রহমান মান্নাকে আমার বিরুদ্ধে বলতে শুরু করলো নাকি, আমি তা করছি না। কিন্তু এই যে ঘটনাটা স্প্রেড করছে একটার পর একটা, এটা খুবই অ্যালার্মিং। এবং এইখানে দেখেন সরকারের পক্ষ থেকে এটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করে আমি কোনো চেষ্টা দেখলাম না, বরঞ্চ সবাইকে বললো না এগুলো বাড়াবাড়ি করা যাবে না, এই একটা স্টেটমেন্ট দিল। বাকিটা কি করছে তারা আমি কিন্তু কিছু জানি আজ পর্যন্ত। ফলে এটা প্রশমিত হবে কীরকম করে, নিয়ন্ত্রিত হবে কীরকম করে, আমি তার কোনো উপায় এখন পর্যন্ত জানি না। নইলে এটা হওয়া খুবই উচিত ছিল, কারণ আমি এটা মনে করি, এখনও পর্যন্ত আমি বলছি, এই 5 বছর যদি বিএনপি থাকে ক্ষমতায়, যদি কেন বললাম, লোকে মাঝে মাঝে বলে ভাই এরা পারবে নাকি, ওটা আমি বিশ্বাস করে বলছি না। আমি বলছি যে দেশের রাজনীতির যে অনিশ্চয়তার কথা মানুষ বলে, সেই বিবেচনা থেকে বলছি যে এরা যদি থাকে, তো এই 5 বছর জামাত তাদের সাথে একটা লড়াই সংঘাতে যেতে চায়, তা আমার কখনো মনে হয় নাই। এখন যেটা হচ্ছে সেটা আমার কাছে স্পষ্ট নয়। যদি এটা তাদের একটা পলিটিক্যালি ডিসিশন নেওয়া জিনিস হয়, দেন উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর অ্যানাদার সামথিং, যেটা আমরা হয়তো অতীতে দেখেছি, মিলাতে পারছি না, কিন্তু দেখবেন যে একসময় ঘটনা ঘটলে মিলে যাবে। আই এম সরি এরকম করে বলার জন্য, আমার জন্য ওয়েদার ইজ
প্রপার নট জানি না। জি, গোলাম মোল্লা রনি, যে 2024-এর 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আমাদের রাজনীতিতে বারবারই যে গুপ্ত শব্দটি ঘুরে ফিরে আসছে এবং এখন যে ঘটনার সূত্রপাত তারও এবং মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে ঘটনা যদি আরও ছড়ায় সেই সংখ্যাটা, এবং এটা কতটা অ্যালার্মিং আসলে। প্রচণ্ড অ্যালার্মিং। এর কারণ হলো অনেক আগে আমি একটা সিনেমা দেখছিলাম ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। একটা বানর একটা বাঘকে খুব উত্তক্ত করছিল, তো বাঘটা খুব অবাক হয়ে মানে অসহায়ের মতো সে তাকাচ্ছিল, সে রাগ হওয়ার চেষ্টা করলো, সে পারছে না। তারপর সে গাছের থেকে একবার এসে লেজ ধরে টান দিচ্ছে, একবার খোঁচা দিয়ে যাচ্ছে, একবার সুসুই দিয়ে যাচ্ছে, পরে শেষে এলাকা ওখান থেকে ত্যাগ করে গেল। তো নুইসেন্স একটা সমাজে মানে যে কোনো একটা সুপার পাওয়ারকে নুইসেন্স শেষ করে দিতে পারে, আপনি যত বড় শক্তিশালী হন না কেন। এখন আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে প্রথম যেটি জিনিস দেখলাম যে মব, বাংলাদেশে যে এরকম মব হতে পারে, অদ্ভুত মব। প্রিন্সিপালের এসে কান মলে দিচ্ছে ছাত্ররা, ডিসির অফিসে সচিবকে গিয়ে লিস্ট দিয়ে বলছে যে আমাদের কথা মতোই ডিসিগুলো হবে, এবং অনেক সচিবের বদলিতে যে টাকা পয়সা ছাত্ররা নিয়েছে এটা আমরা দিয়েছি। এই যে মবকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, বিপ্লব ঘটে গেছে, রীতিমতো দুর্নীতির বিপ্লব, অনিয়মের বিপ্লব, যেটা আমাদের আউট অফ ইমাজিনেশন। এখন আপনি চিন্তা করেন এই সংক্রান্ত যদি 1 লাখ কোটি টাকা এই দুর্নীতিতে এই 18 মাসে ট্রানজ্যাকশন হয়ে থাকে, সেই টাকাটা তো একটা লোকের কাছে আছে। তো ওদের প্রথমত একটা কনফিডেন্স আছে যে তারা সচিবকে চেঞ্জ করতে পারে, এসপিকে বদলি করতে পারে, আইজিকে পদচ্যুত করতে পারে, এবং এই কাজ করে তারা টাকা উপার্জন করেছে। টাকাটা এখন সঞ্চয় আছে অ্যাজ এ পাওয়ার হিসাবে রাখেন এখানে। সেকেন্ড থিং হলো এই সময়টিতে তাদের ভিতরে একটা বিশ্বাস যে আমরা সেনাবাহিনীকে গালি দিতে পারি, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আমরা হুমকি দিতে পারি, আমাদের কিছু হয় না। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারি, উই হ্যাভ দ্যাট সর্ট অফ পাওয়ার। এই বিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটার সামনে তারা বর্তমান সরকারকে মনে করছে চুনোপুঁঠির মতো। তারা যদি শেখ হাসিনাকে মনে করে একটা হিমালয়, তো হিমালয়কে আমরা উড়িয়ে দিয়েছি, এটা তুলাদণ্ড। তো এইরকম কত লোক আছে বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা বিরাট সংখ্যা আছে, যেগুলো আসলে গুপ্ত শক্তি। এখন সাইলেন্ট পাওয়ার হিসেবে, ঘুমন্ত শক্তি হিসেবে এই শক্তিটা রয়ে গেছে। এরপর আপনি প্র্যাকটিক্যালি আসেন, এদেশে যে একটা এই শেখ হাসিনার পতনের জন্য যে একটা ডিপ স্টেট পলিসি কাজ করেছে, এটা তো এখন একটা ওপেন সিক্রেট, যেখানে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যে ডিপ স্টেট পলিসি সরকার উৎখাত করার জন্য যে 7.65 বোরের যে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এটা ওপেন সিক্রেট। আর এই রাইফেল চালানোর জন্য এক্সপার্ট লোক ভিন্ন চেহারার বিভিন্ন দেশ থেকে এসে ওই সময়টাতে রাজপথে তারা এই অকারেন্সগুলো ঘটিয়েছে, ওপেন সিক্রেট। ওই রাইফেলগুলো কত হাজার স্নাইপার রাইফেল আসছে আমরা জানি না, এটা কি গুপ্ত? তাহলে কি হলো গুপ্ত 2, অস্ত্রটাও আগে টাকা প্লাস ক্ষমতা, এখানে অস্ত্র। এরপরে এসএসএফের অস্ত্র লুট হয়েছে। আমরা কি এখনো বলতে পারি যে শেখ হাসিনাকে প্রোটেকশন করার জন্য এসএসএফের যে অত্যাধুনিক অস্ত্রগুলো ছিল সেগুলো এখন কোথায় আছে, কার কাছে আছে? এরপরে থানাগুলো লুট হয়েছে। সব মিলিয়ে ধরেন যদি বিদেশি শক্তি যারা আছে তারা যদি 10,000 স্নাইপার রাইফেল দিয়ে থাকে, তার সঙ্গে যদি আবার আমাদের লুটপাট হওয়া অস্ত্রের সংখ্যা যদি আরও 10,000 ধরেন, এই 20,000 সৈন্য মানে অস্ত্র আছে। এই অস্ত্র সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছে? সাবেক সে বলেছে নির্বাচনে আমি গ্যারান্টি দিচ্ছি এই অস্ত্রগুলো ব্যবহৃত হবে না। ইট মিন সে জানে যে অস্ত্রগুলো যেখানে আছে সেই অস্ত্রগুলো ব্যবহৃত হবে না। হোয়াট ডাজ ইট মিন? তাকে জিজ্ঞাসা করতে হবে। গুপ্ত নম্বর 3। এরপরে গত 1 মাস এই যে গন্ডগোল যে শুরু হলো, মানে ফুয়েল ক্রাইসিসের আগে, তারপর এই এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর অন্যান্য জায়গাতে চট্টগ্রাম যেখানে যেখানে প্রবলেমগুলো হচ্ছে, এর আগে আপনি দেখবেন যে ছাত্র নেতারা যারা সমন্বয়ক ছিলেন তারা বলছেন যে আমাদের এই বিপ্লবটা একটা আনফিনিশড রেভলিউশন, আমাদের আরেকটা বিপ্লব হবে, আমরা আরেকটা বিপ্লব করব এবং আমাদের আরেকটা বিপ্লব রাখতে হবে। গেল এটা। এরপরে এখন বাস্তবে আসেন, যেটা হলো যে উইনস্টন চার্চিল একটা ভালো কথা বলেছিলেন, যেটা মূলত ফ্রেঞ্চ প্রবাদ, ফ্রান্সের একটা প্রবাদ। প্রবাদের সরল অর্থ হলো যে যদি আপনি আপনার পোষা কুকুরটিকে মেরে ফেলতে চান, পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চান, তাহলে ওকে বলেন যে ওর জলাতঙ্ক রোগ হয়েছে।
আর ঠিক সেম কথাটার মানে এগেনস্টে উইনস্টন চার্চিল বলেছেন যে তুমি যদি কোনো কুকুরটাকে মারতে চাও তাহলে ওকে একটা ব্যাড নেম দাও। আমাদের এই সমাজে এই গত 60 দিনের সরকারে আপনি দেখুন, সরকারের যারা কর্তা ব্যক্তি তারা প্রতিপক্ষকে খারাপ নাম দিচ্ছে, অকথ্য, অশ্লীল, অশ্রাব্য, বাজে বাজে নামগুলো তারা বলছে। এর মধ্যে গুপ্ত শব্দটা একটা টপ টুলো সবাই বলছে। এর এগেনস্টে বিরোধী দলের পক্ষ থেকে টপ টুলো প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য লক্ষ্য থেকে শুরু করে একেবারে নিচের সবাইকে পর্যন্ত বিশ্রী ভাষায় তারা গালাগাল দিচ্ছে। তো যখনই আপনি একজন সম্মানিত মানুষকে, মর্যাদার মানুষকে, পাওয়ার হাউসকে গালাগালি করবেন, ইট মিনস ওই যে বানর যেভাবে বাঘকে ডিস্টার্ব করে তার বাঘের যে কর্তৃত্ব এটাকে শেষ করে দিয়েছে, এইভাবে প্রত্যেকটা মানুষের ভয় ভেঙে গেছে যে এখানে যাকে ইচ্ছা তাকে সেই গালাগালিগুলো দেওয়া যাচ্ছে। এটি দুই পক্ষই কিন্তু নিউসেন্স সৃষ্টি করছে, সরকারের মানে যারা কর্তা ব্যক্তি তারা এবং করা। এবং এরই প্রেক্ষিতে আপনি দেখেন এই যে মারামারিটা শুরু হলো, এই মারামারিটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা বন্ধ হবে না। এখানে শুধুমাত্র আমি শুধু একটাই আমার কাছে মনে হচ্ছে যে বিরোধী দলের পক্ষ থেকে আমির জামাত বা জামাতের সভাপতি যদি বলে খোদার কসম আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই কোরআন শরীফ ধরে বলছি, আমি এবং আমার সংগঠন কিয়ামত হয়ে গেল আর কোনোদিন কাউরে খাম্বা বলে গালি দেব না, যারা দিবে তারা জামাতের শত্রু। যদি জামাতের পক্ষ থেকে কথা বলা হয় এবং কোনো খাম্বা না বলে, আমার বিশ্বাস যে বিএনপির যারা লোকজন আছে তারা রাগ হবে না। অন্যদিকে তারেক রহমান সাহেব, তার কথা ছাড়া এই দলের অন্য কেউ বললে হবে না। উনি যদি বলেন যে আমি কর্তৃত্ব নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমি আর নিজে কখনো গুপ্ত বলবো না, আর আমার দলের কোনো লোক জামাত শিবিরকে গুপ্ত বলবো না, আমরা অন্য বিষয়ে পজিটিভ অর্থে সমালোচনা করবো। কিন্তু এই দুটো শব্দ যদি এই মুহূর্তে দুজন নেতা রহিত না করেন, আপনি বিশ্বাস করেন আমার যে সিক্স সেন্স বলছে এই গুপ্ত এবং খাম্বা এটা থামবে না। জি, এখন সেই যে মপ করা ছেলেরা তারা এখন কি করবে? তারা তো মপ করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন মপ না করে থাকতে পারবে না। তাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, তাদেরকে ইউনুস নিয়ে গিয়েছে মন্ত্রণালয়ে। একটা জোকস আছে যে কোন সেমিস্টারে পড়ো, ছেলে বলছে আমি এখন মিনিস্টার, সেমিস্টার কোনো বিষয় না। আরেকটা জোকস আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের এখন ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন, ওই সময়ের ঘটনা বলছি। তো শিক্ষক বলছে যে আমি এখন সিগারেট খাওয়া অবস্থায় ছাত্রদেরকে সিগারেটটা লুকিয়ে ফেলি। তো এইরকম একটা পরিস্থিতি একদম গভর্নমেন্ট থেকে প্যাট্রন করে করা হয়েছিল, এবং এটা কোনো অর্গানিক না, এটা একটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল একটা ভয়ের কালচারের জন্য, যেন পলিটিশিয়ানরা, ব্যুরোক্র্যাটরা তাদের কথার বাইরে না যেতে পারে। সচিবদের রুমের পাশে ছাত্ররা বসে থাকতো 5-7 জন, কে যাচ্ছে, কি করছে, কি সব বিষয়ে তারা নাক গলাচ্ছে, সবগুলো সেই সময়। সেই ছাত্ররা এখন দেখছে হঠাৎ করে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, তারা এখন কি করবে? তখন কি করার আছে? আপনি তো তাদেরকে মানুষের রক্ত খাওয়ার স্বাদ পাইয়ে দিয়েছেন, এখন তারা মত করবে, আন্দোলন করবে, মারামারি করবে, করতেই থাকবে, দেশ আর শান্ত হবে না। একটা জিনিস তারা করছে, তারা ট্যাবু ভেঙে ফেলছে যে অমুকের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যেমন হাসনাত তো একসময় সেনাপ্রধানের বিরুদ্ধে কত কিছু বলেছে। হাসনাত সেদিন দেখলাম আমরা ওই ঢাকা ভার্সিটি সেই সময়ের ভিসি, তার কেউ বললো যে আপনি ভিসি থাকা অবস্থা আমাকে এটা বলছেন, আঙ্গুল তুলে তুলে থ্রেট করছে। হ্যাঁ, এবং সেটা খুব ভিডিও ভাইরাল হলো। অনেকে ভাবছে এটা খুব সাহসিকতার কাজ, যে প্রতিশোধ নিচ্ছে, সাবেক ভিসিকে ধমকাচ্ছে। আসলে কি ব্যাপারটা তাই? আমরা কি খুব মানে খুব সম্ভাবনাময় কিছু ছেলেকে খুবই নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাচ্ছি না? কারণ প্রত্যেকটা মব তো রিভার্স করবে, প্রত্যেকটা মবের ঘটনা ইতিহাস বলে যতটুকু মব করা হবে ততটুকু মব আপনাকে সহ্য করতে হবে, এটা মাস্ট। তো এই ছেলেগুলোকেও একদিন না একদিন এগুলো ফেস করতে হবে। এবং এখন শুরু হয়েছে ছাত্রদল, ছাত্র শিবির দিয়ে। আমার বাল্যকাল কেটেছে ঢাকা ভার্সিটিতে এই মারামারি টারামারি দেখে। ছাত্রদল আর ছাত্র শিবির, ছাত্রদল কান কাটতো, আবার শিবির অভিযোগ আছে রাজশাহী ইউনিভার্সিটিতে রক কাটতো। একটা এটা এই চলেছে অনেক দিন। তারপরে এগুলো অনেক ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হলো কেন? যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন এই দ্বন্দ্ব ছিল না। তো এই দ্বন্দ্বের অবসান মনে হয় আওয়ামী লীগ ফিরে না আসা পর্যন্ত চলবে। এখন প্রবলেম হচ্ছে যে এরা ইউথ, এরা একটা আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরে তাদের একটা অংশ ক্ষমতায় আছে, একটা অংশ বিরোধী দলে আছে। তারা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে দেশটা চলবে কিভাবে? দেশ তো চলবে না, অচল হয়ে যাবে, মানুষের ভোগান্তি বাড়বে, লোডশেডিং এর কারণে মানুষের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ইউনিস গভর্নমেন্টের সময় 27 লক্ষ জব হারিয়ে গেছে, এবং সেটা এখনো বাড়ছে, নাম্বারটা টোল বাড়ছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা জেলে আছে। ব্যবসায়ীরা হতে পারে আওয়ামী লীগের অর্থদাতা, হতে পারে আওয়ামী লীগের দোষর,
কিন্তু তাদের আন্ডারে অনেকে চাকরি করে, এই বেতনগুলো হচ্ছে না। এটা তো সরকারকে ডিসিশন নিতে হবে। ইনডিসিশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ডিসিশন। বর্তমান সরকার ইনডিসিশন রোগে ভুগছে। আওয়ামী লীগ নিয়ে কী করব, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের নিয়ে কী করব, রাজনীতিবিদদের নিয়ে কী করব, ভারতের সাথে রিলেশন কী করব, পাকিস্তানের সাথে কী করব, জামাতকে কি প্রকৃত বিরোধী দল হতে দেবো নাকি নিয়ন্ত্রণ করব? কোনো বিষয়েই আমার মনে হয় এই সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তবে জনাব তারেক জিয়ার মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। যেমন উনি গণপরিষদে শপথ নেবেন না ওনার এমপিরা পরের দিন, উনি আগের দিন জামাত ইসলামীর নেতা, এনসিপির নেতা সবার সাথে দেখা করলেন, পরের দিন ঠিক এমন একটা কাজ করলেন যেটা ওদেরকে অবশ্যই হার্ট করবে। আবার উনি জুলাই সনদ অ্যাপ্রুভ করলেন, হুইচ আমি সাপোর্ট করি, কারণ আমি আইনজীবী হিসেবে মনে করি জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই, টোটালি একদম আনকনস্টিটিউশনাল। মান্না ভাইয়া তো রেগে যাবে এটা শুনলে, কিন্তু আমার আইনি ব্যাখ্যা কি আছে। কিন্তু উনি আবার বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তাতে কীভাবে আপনি একটা জিনিস বাতিল করে অক্ষরে অক্ষরে পালন করবেন? সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই কিছু কিছু দিকে অনেক ম্যাচুরিটি গভর্নমেন্ট দেখাচ্ছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সুশাসন অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আমি শেষ করে দিচ্ছি, তারা ব্যর্থ হবে। এবং ব্যর্থ হওয়ার খারাপ জিনিসটা হবে ডাকসুতে কিন্তু ছাত্র শিবির গভর্নেন্স দিতে পারবে এই আশাতে অনেক ভোট পেয়েছে, এবং তারা কিন্তু ছাত্রের স্বার্থ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সোচ্চার হলে, খাবার, স্কলারশিপ, তখন কিন্তু মৌলবাদী শক্তির দিকে মানুষের ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাবিবুর রহমান হাবিব, এই যে গুপ্ত আর খাম্বার ভিতরে পার্থক্য আছে। গুপ্তটা হলো একটা, এর ভিতরে ধরেন বিভিন্ন জনের ক্ষেত্রে এটা বোঝানো যায়, নিজের সংগঠনের পরিচয় গোপন করে আর সংগঠনের ভিতরে লুকিয়ে থাকে, তাকে বলে গুপ্ত। আর খাম্বাটা তো একটা এই জিনিস, একটা মানুষকে কেন্দ্র করে একটা বলা, একটা উদ্দেশ্য করে বলা। এখন গুপ্ত বোধ জামাত শিবির লাগে কেন? যেহেতু গুপ্ত তারা ছিল, রয়কার, বর্গী জয়কার, কয়কার কি উচ্চারণটা কি? রাজাকার। রাজাকার। ওইটা বলে তো রনির লাগবে না, মান্দা ভাড়া লাগবে না, স্বামী ভাইতে পারো লাগবে। এখন কথা হলো যে একটা শব্দকে কেন্দ্র করে তার তান্ত্রিকতা করলো। আবার ঈশ্বর যে ঘটনা ঘটলো, কোনো কিছু না, ঘটনা ঘটেছে আমাদের সাথে ক্যালকুলেশন মিছিল বসে আছে বৃহস্পতিবার, সেখানে, হ্যাঁ, সেখানে গিয়ে একবার হঠাৎ করে গিয়ে সেখানে আক্রমণ করে আমার ওখানে একটা অফিস ছিল, ছাত্র দলের একটা অফিস ছিল, সেই অফিসটা ভাঙচুর করে তারেক রহমান নামে স্লোগান দিয়ে বিচ্ছির অবস্থা। আপনাকে তো গালাগালি করছে। আমাকে গালাগালি করছে। আমি থাকলাম ঢাকাতে, আমি জানি না, শুনি এখন কোনো পোস্ট আমি দিই না। এই যে ঘটনাগুলো, এরা মানসিকভাবে এরা বিকৃত মস্তিষ্কের মানুষরা, ওদের মানুষই মনে করে না, ওদের কথা ঠিক নাই, ওদের নীতি ঠিক নাই, ও ধর্মের সাথে ব্যবসা করে, প্রতারণা করে, সব ধরনের। আমার নির্বাচন মানে দেখলাম তো, ওরা ভোট কেনে, অফিসার কেনে, চুরি করে, গোপনে ভোট দেয়, সিল মারে, সব করে। এই যে অবস্থা এখন, সেই তারা এখন মনে করছে কি এই জন্য দায়ীকে জানেন, আজকে এই তাণ্ডব করার পিছনে দায়ী হলো আওয়ামী লীগের বেঈমান মুনাফেক বিশ্বাসঘাতকেরা। এরা যদি 70টা আসনে স্বতন্ত্র না দাঁড়াতো এবং দাঁড়িয়েও তো নিজেরা ভোটটা সব নিত। আওয়ামী লীগের না বিএনপির? বিএনপির, হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপির না দাঁড়াতো, দাঁড়ানোর পর আমার ওখানে পাবনা 4, পাবনা 3, শেষ পর্যন্ত ভোটটা নিজেরা নেন, জামানত আদপ্ত হয়েছে, কিন্তু ভোটটা দাঁড়িয়ে ফেলে দিয়ে দিল। এবং অনেক জায়গায় আছে 70টা আসনে যদি এই স্বতন্ত্র না দাঁড়াতো, এই জামাতের সিট আরও কমে যেত। আবার যারা নমিনেশন পায়নি, স্বতন্ত্র প্রার্থী হয়নি, এরা জামাতের টাকা খেয়ে তারা বিএনপি প্রার্থীকে হারানোর জন্য ষড়যন্ত্র করেছে। জামাতে এত ভোট না, তারা এত সিট পাবে কেন? তারা মহান স্বাধীনতার সময় মেয়েদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জনপদ জ্বালিয়ে পড়ে চালকার করে দিয়েছে, তার বুদ্ধিজীবীদের ধরিয়ে দিয়েছে। তাদের তো কোনো কর্ম নাই দেশে। আমি দীর্ঘদিন জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছি 9 বছর, একজন আহত হয়নি, মারা যত দূরের কথা। এই যে আমার 13 সালের পর থেকে ওদের যুদ্ধাপরাধের দায়ে ছাড়া একজন মারা গেছে জানতে, যে বিদ্যুৎ লোডশেডিং বলেন, ডিজেলের দাম বলেন, সারের দাম বলেন, এর দাম বৃদ্ধির প্রতিবাদে একজনও মারা যায়নি। কিন্তু বিএনপির শত শত মানুষ এবং প্রকাশ রাজপথে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। তো এদের ওদের কোনো অবদান নাই। ওরা নিজেদের সংগঠন গঠন নিজেদের জন্য নিজেরা করে। এই যে ওদের যতগুলি প্রতিষ্ঠান ছিল, এই যে ইসলামী ব্যাংক ওরা দাবি করে, ইসলামী ব্যাংক সব শেয়ার ওদের ছিল। এই ইসলামী ব্যাংকে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন শেয়ার দখল করে তারা, সেখানেও একজন অন্য লোক চাকরি করে না। তাদের যতগুলি প্রতিষ্ঠান আছে, আপনার মেডিকেল কলেজ বলেন, ইবনে সিনা বলেন, আরও যে সমস্ত এগুলি বলেন, এবং এমনকি কোচিং সেন্টার তাদের অনেক। সেখানে যদি অন্য সংগঠনের ভালো একটা ছেলে পড়াতে পারে, তাকেও সে নেয় না।
ওই জামাতের ওই শিবিরের তবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো ভোটেই শিবির। এই ভোটটা তারা নিজেরা এখানে তো গুপ্ত, এখানেও তারা শিবির নয় প্যানেল জানি তো। ছাত্রদল যেমন ঢাকা বসে ছাত্রদল পরিচিত ছাত্রদল করে, বিএনপি করে, অন্য অন্য জায়গায় ওরা না দিলেও ওরা বিএনপি সংগঠন করে এইটা বলি পরিষদ দিয়েছে, যেহেতু তা করে নাই। নির্বাচনে জিতলো সব দল মিলে মারমা দিল কি পাহাড়ি দিল বিভিন্ন জনকে দিয়ে নির্বাচন জেতার পরে তো সাদিক কেমন চলে গেল জনসভায়, ঠিক আছে না? এটা গুপ্ত না, জিতলো এখানে নিরপেক্ষ সাধারণ ছাত্রদের কথা বলে সবগুলি জায়গায় তারা ট্রাই করেছে। এটা করার পরে তখন তারা জিতে গেল, তখন একটা প্রশ্ন আসলো জাতীয় নির্বাচন কী হবে? আমি পরিষ্কার জাতীয় নির্বাচন কিচ্ছু হবে না, জাতীয় নির্বাচন সিটি পাবে 10-15। অনেক ভালো করলো তো, ভালো হয়ে বললাম, কারোর লাগতো না তো। আওয়ামী লীগ তো অনেক জায়গায় বিএনপিকে জায়গা পেশে ভোট দিয়েছে, জায়গা পেশে ভোট দেয়নি। আমার ওখানে যেমন আওয়ামী লীগ ভোট আমাকে দেয়নি, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের ভোটের দরকার নেই তো আমাদের। যদি 2024 সালে নির্বাচন হতো, বিএনপি জোট 260 থেকে 50টা মান্না পারে, তখন ওই সময় এমপি হয় না। 2024 সালে আওয়ামী লীগের ভোটের দরকার ছিল না, এবারও বিএনপির আওয়ামী লীগের ভোট দরকার ছিল না। বিএনপির লোকেরাই যদি বিএনপিকে ভোট দিত, তাহলে আজকে এই যে বিএনপির ঘাট দেবার নিঃশ্বাসটা ফেলতে পারতো না। আজকে 20-25টা যদি সিট পেতো, 20টার কমে সিট পেতো, তাহলে ওরা আজকে কি তাণ্ডব চালাতে পারতো? এই ছাত্র দলের শিবিরের সংঘর্ষের রেশ, এই যে সংঘর্ষ আমার ইস্যুরা কত দূর পর্যন্ত যাবে? এটা অনেক দূর যেতে পারে, আবার থামতেও পারে, না থামার সম্ভাবনা বেশি। আমার ওখানে যে কাজটা করেছে, আমার অফিস ভেঙেছে, আমার লোকজনকে মারধর করেছে, এই করেছে। থানা আবার এখানে কিন্তু এই নেয় না, থানা আবার এখানে থানা পুলিশের সামনে কিন্তু ঘটনাটা ঘটলো, পুলিশ দাঁড়িয়ে আছে। এর আগে দেখলাম আমার ওখানে একটা ঘটনা ঘটলো, পুলিশের সামনে দাঁড়িয়ে, পুলিশকে চুপ নীরব চুপচাপ। পুলিশে এখন বলে যে এর টমার ভিতরে আছে, এরা একবার ইয়ে হয়ে গেছে, তা না। ওই এই খাওয়ার ক্ষেত্রে সব ঠিক আছে, দুর্নীতি কিন্তু কমে নেই। পুলিশে অনেকগুলি চাকরি হলো ডিসি অফিসে, আমার বলেছে যে আমাদের 2-একটা সিলেক্টেড থাকে, আমাদের করার কিচ্ছু নেই। অথচ টাকার বিনিময়ে তো চাকরি হয়েছে, পরে শুনতে 5 লাখ 10 লাখ টাকা চাকরি কারা নিল? এই এরাই নিচ্ছে তো। এই যে টমার মধ্যে যে সমস্ত পুলিশরা বসে আছে তাই করে নিচ্ছে, আমি ডাইরেক্ট বলতেছি। ওই ডিসি সাহেবেরা ওনারা এটা চাকরি করে দিয়েছে, আমাদের একটা চাকরি দেয়নি, চাইও নেই। আমি ধরেন জোর করে বলতে পারি বাংলাদেশে আমি একটা জেলার আজ পর্যন্ত আমি আসি এখনো, ক্ষমতা আসছে 2 মাস হল, তার আগের থেকে একটা কাজও কোনো এক্সচেঞ্জ একটা চাকরি দেয়নি, একটা কাজ দেয়নি, কিছু দেয়নি। ঢাকা শহরে কত বড় বড় ব্যবসায়ী আছে, আমি হাইবার একটু বলতে পারি, একজন ব্যবসায়ী বলতে পারেন যে হাইবার আমি আমাকে ফোন করেছিল, আমি রনিকে বন্ধ বলি নাই, রনি তো কাছের মানুষ। তো এই যে অবস্থা এখন, এই জামাত শিবির তারা মনে করছে দেশটা তাদের, ভাবতেছে তাই। কিন্তু আগামী দিনে এখন আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ নাকি কোনো কারণে। আগামী দিনে যদি আওয়ামী লীগ রাজনীতি করার মানে নির্বাচন করার সুযোগ পায়, ওই গুপ্তরা আবার বিশ্বের নিচে নেমে আসবে, এটা আমি নিশ্চিত বলতে চাচ্ছি। অতএব তাদের লাফালাফিটা না কম করে, এবং তাদের চলতে বান্ধব দিয়ে বলেন ভদ্র মানবে দেখেন না, এদের হলো আদর্শ রক্ষাটা, তারপর এদের উদ্দেশ্য হলো মিথ্যা কথা বলা, একটা এদের ভালো কিছু এদের ভিতরে নাই। আবার আপনার কাছে আসবো মাহমুদুর রহমান মান্না, এই যে এই রেশ অনেক দূর পর্যন্ত যাবে, এই ছাত্রদল শিবিরের সংঘর্ষের কথা বলছে, এবং মিস্টার শামীম হাতে পাটোয়ারির কথা বলছেন যে আওয়ামী লীগ যতদিন না ফিরবে ততদিন পর্যন্ত এই দ্বন্দ্ব চলবে এবং দেশ আর শান্ত হবে না। চলবে কি করে তাহলে? এই কথাটা খুবই চমৎকার বলেছেন। মানে আগে তো একসাথে ছিল না, আজকে যেরকম করে হাবিব বলছেন, যখন 20 দলীয় জোট ছিল তখন তো বলতে পারেনি, বা তখন ওরা সবাই পক্ষেই বলেছে, ওগুলো আছে। মানে এই দেশে জানেন নীতির ভিত্তিতে জিনিসটা কমই হয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় রাজনীতির মধ্যে নীতির জায়গা কতখানি থাকে আসলে। ওয়ার্ল্ড পলিটিক্সই দেখেন, ট্রাম্প যেটা করছে, ইউরোপ যেটা করলো, এইবারে অবশ্য তবু যাই হোক টাকা টুকে দেয় নেই, এই যুদ্ধের বিপক্ষে স্টান্স দিয়েছে, কিন্তু একদম ইসলামিক দেশগুলো কী করলো। তো আমার এইখানেও ওই একই জিনিসই মনে হয় যে এইখানে এটা ঠিক নীতির ভিত্তিতে হচ্ছে না, এক্সিজেন্সি। জামাত খুব সাইলেন্টলি বেরিয়ে এসছে 20 দল থেকে, যখন তারা দেখেছে যে এখন আমার ইন্ডিপেন্ডেন্ট একটা পজিশন নেওয়ার অবস্থা রয়েছে। আর বিএনপি মনে করছে যা করে চলে গেলেই ভালো, আমরা একলা একলা থাকবো, ভালো আছি, কোনো পলিটিক্যাল ডিবেট নেই, কিচ্ছু নেই, কিন্তু কেউ জানে না কেন হলো। এরপরে মূলত জামাত তার পয়েন্ট তৈরি করেছে, তার একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, তার একটা আলাদা পার্টি, তার অপোজিশন পার্টি মেইন এই কাজটা করছে। আমার এরকম ধারণা ছিল যে তারা এত তাড়াতাড়ি সংঘর্ষে যাবে না, বিকজ তারা এটিকে আরও কনসলিডেট করতে চাইবে। আর অনেস্টলি যদি বলি, গত 2 মাসে বিএনপি যে খুব কোনো পয়েন্ট স্কোর করতে পেরেছে আমার তো মনে হয় না।
জামাতের নতুন করে স্কোর করবার কিছু নেই, কিন্তু লুজ করবার তো কিছু নেই, তারা পাওয়ারই নেই, ফলে তারা গেইনই করতে পারবে যদি অন্য কোনো শক্তি না দাঁড়ায়। এই পরিস্থিতি চলছে। উনি সেটাই বলছেন যে এই দ্বন্দ্ব যতদিন এরকম অবস্থা ততদিন থাকবে, কিন্তু আওয়ামী লীগ যদি আসে তাহলে দ্বন্দ্ব কমবে। কিন্তু দ্বন্দ্ব কমবে মানে কি হবে বলেন তো? দেখবেন তখন অবাক হয়ে যায় আবার সেই 20 দলীয় জোট হয়তো হয়ে গেছে আওয়ামী লীগ কি বিএনপি জামাত মোকাবেলা করতে। আপনি কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন এরকম আমি ভাবতে পারছি না। আমি বরঞ্চ মনে করি যে বিএনপি দলটা কেমন, এত যে সমর্থন আছে কিন্তু তাদের রাজনীতি বোঝা খুব মুশকিল। মাঝে মাঝে কতগুলো কৌশলের ক্ষেত্রে তাদেরকে খুবই দুর্বল মনে হয়। যেমন ধরেন এটা কোথায় যেতে পারে, কদ্দূর যেতে পারে। এখন কি রিচ রামদা দেখছেন, এর মধ্যে ফায়ার আর্মস আসবে না তা কে জানে। ঈশ্বরদী আসে তো, হ্যাঁ ঈশ্বরদী গুলি করেছে, বোম মারেছে। আচ্ছা, তো তার মানে একদিন একটা মারা যাবে, দুটো মারা যাবে, তখন কি হবে? একটা হরতাল লেগে দিলে কি হবে? আমি যেটা বললাম যে এমন এমন ঘটনা আমরা দেখতে পারি যেটা আগে দেখেছি, ভাবতে পারছি না যে ওইরকম হবে। ওইরকম যদি হয় এখনই কন্ট্রোল করতে হবে। আমি অত্যাচারী হতে বলছি না, দমন নীতি চালাতে বলছি না, কিন্তু Negotiation. কঠোর হতেই হবে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সরকারের দায়িত্ব। শুধু শুধু ওদেরকে এইটা ওইটা বলে গালি দিয়ে কোনো লাভ নেই কিন্তু। এবং এই কঠোর যে হতে হবে, আপনি কঠোর হবেন, মানুষ বুঝবেন, তাতে ভালোবাসা উবে যায়নি, তাতে দেশের প্রতি দরদ উবে যায়নি, তাতে মূলত শান্তি প্রতিষ্ঠার চেষ্টাটাই করা হয়েছে। এরকম করে যদি করে বিএনপি তাহলে তাকে দেখেন হুইন, এবং তাহলে ভবিষ্যতের জন্য ভালো হবে। ঘটনাচক্রে এরকম হয়েছে কি জানেন, ওই একটা প্রবাদ তখন শুনতাম, কাঠের গায়ের কাছে দুধ আশা করা যায় না। মাঝে মাঝে মনে হয় যে বিএনপি একটা কাঠের গাই, কিন্তু আমার তো উপায় নেই, আমার কোনো গাই নেই, আমি এই কাঠের গায়ের কাছেই দুধ চাচ্ছি। এখন এই যে গোলমাল, এটা দমন করার জন্য বা এটাকে প্রশমিত করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য এখন আপনি গভর্নমেন্টকে ছাড়া কাকে বলবেন? এই যে এনার্জি ক্রাইসিস, এটা মিটিগেট করার জন্য বিএনপি ছাড়া তো নেই, তারাই ক্ষমতায় আছে। তারা যদি এটা পারে তাহলে তো পারলো, যদি না পারে তাহলে দেশে যে কি হবে সেটা বলা খুবই মুশকিল। আই এম অ্যাফ্রেড। জি, গোলাম বলবেন আপনি কতটা ভীত? না, আমি যেটা অনিবার্য, যেটা হবেই, যেটা মনে হচ্ছে যে এরকম একটা নিতে হবে, তার জন্য একটা মানসিক প্রস্তুতি থাকা দরকার। আপনারা এইখানে মান্নাবে একটা টক শো হোস্ট করতেন, আমি তখন সংসদ সদস্য, আমিও এবিএম মুসা ভাই ছিলাম। তো মুসা ভাই খুব টাস করে কথা বলতেন, তো আমি মান্না ভাই বললাম, দেখেন মান্না ভাই, মুসা ভাই কত সুন্দর সুন্দর কথা বলে, আপনি বলেন না কেন? তো উনি বললেন যে মুসা ভাইয়ের বয়স হয়ে গেছে, মরে যাবে কয়দিন পরে, তাহলে সে যে কোনো কথা বলতে পারে, আমি ভীত মানুষ, আমি পারবো না, আমাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। এখন সেই অবস্থা যে মান্না ভাই তো এখন ঠিক মুসা ভাইয়ের জায়গায় তো চলে আসছে, এত তাড়াতাড়ি বয়সের জায়গাতে চলে আসছে, ফলে তার সাহসটা এখন আমার চেয়ে দুর্নিবার হবে, এটা স্বাভাবিক। তো এখন যেটা বলছিলাম যে এখানে একটা বাস্তবতা হলো, খুব সুন্দরভাবে বলতে হবে। আমরা জামাতকে যতই গুপ্ত বলি না কেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বা ইনস্টিটিউশনগুলোতে দে হ্যাভ অলরেডি বিল্ট আপ এ ভেরি গুড রেপুটেশন। তারা চাঁদাবাজি করে না, তারা সন্ত্রাস করে না, এবং তারা ছাত্রদের কল্যাণে কাজ করে, ছাত্রদের কাছে গ্রহণযোগ্য। এই যে 2-3 যে ছেলেটা, 3-4টা ছেলের ডাক শুনে, যেমন এই যে ছেলেটা মুসাদ্দেক মার খেলো, ওর আচরণ অস্বাভাবিক। আরেকটা ছেলে আছে, ওর এবং 4-5টা ছেলে ছাড়া মোরাললে সারা বাংলাদেশে যেখানে যেখানে যেমন জগন্নাথে জিতেছে, রাজশাহীতে জিতেছে, চট্টগ্রামে জিতেছে, সব জায়গা থেকে তো উইথ নেম অ্যান্ড ফেম। তো এটা হলো তাদের প্রকাশ্য রাজনীতিতে তাদের সফলতা। আর গোপন রাজনীতিতে যেটা আছে, যদি ওই আগের মতো ডিপ স্টেটটা তারা পরিচালনা করে থাকে, তারা যদি মাস্টার মাইন্ড হয়ে থাকে, তাদের একটা মিলিটারি পাওয়ার আছে। তো এই দুটো নিয়ে এখন ছাত্রদল খুব দাপট দেখাচ্ছে, বিকজ তাদের দল ক্ষমতায় আসে। আমার সিক্স সেন্স বলছে যে পুলিশ এখানে ছাত্রদলের পক্ষেও কোনো কাজ করবে না, আর জামাতের পক্ষেও কাজ করবে, তারা তামসা দেখবে, বাঁশি ফু দেবে। যদি তাই না হতো, আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানার ভিতরে যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশে আমি কখনো দেখি না। শাহবাগ থানা বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা। তো সেই থানার মধ্যে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরকে মেরে ফাটিয়ে ফেললো।
কিন্তু একজন পুলিশকে দেখলাম না ওখানে, সব খালি একদিকে ছাত্রদল আর একদিকে ছাত্রলীগ, কিন্তু ওখানে পুরো ক্যাম্পাসের মধ্যে কোনো পুলিশ নেই। অথচ আমরা সারা জীবনে দেখছি এরকম কোনো ঘটনা ঘটার সাথে সাথেই এসবি, ডিবি, র্যাব ব্যাপক পুলিশ সবাই মোতায়েন থাকে। ইভেন সেনাবাহিনী তো এখন পর্যন্ত মাঠে আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এত ব্যাপক হলো সেখানে পুলিশের, আমরা একটা ভিডিও ফুটেছে, আমরা পুলিশের একটা সিঙ্গেল ঘটনা দেখিনি। ইট মিনস পুলিশ এখানে ইনভলভ হচ্ছে না। আপনাকে আমি এই ঘটনা বলি যে ইউনূস সাহেবের পুরো জমানাতে ছাত্রদলকে কিন্তু এই শিবির এবং সমন্বয়ক তারা জনপ্রিয়তা দ্বারাই তারা কিন্তু কোনো হলে ঢুকতে দেয়নি। আমি একদিন থেকে ঢাকা কলেজের ছাত্রদলের সভাপতি নিউ মার্কেটে ঘোরাফেরা করছে, আমাকে সালাম দিল। আমি বললাম তুমি কে? বলে আমি এখানকার সভাপতি। তো ক্যাম্পাসে যাও না কেন? বলে আমাকে তো ক্যাম্পাসে ঢুকতে দেয় না। মানে সেই তো ওই যে তাদের যে শক্তিটা পুরো সময়টা তারা এখন এই যে 2 মাসের মধ্যে আপনি আমাকে বলেন ছাত্রদল এমন কি শক্তি অর্জন করেছে যে শিবিরের সঙ্গে তারা এখন এই জায়গাতে এসে কনফ্রন্টেশনে আসবে। মূল কারণ হলো তারা বিশ্বাস করে যে পুলিশ তাদের সাথে আছে, সরকার তাদের সাথে আছে, অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাথে আছে। কিন্তু যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং মন্ত্রী তারা তাদের নিজ নিজ দপ্তরে এতটা অসহায় হয়ে পড়েছে। কোন জায়গাতে আমি দেখলাম আজকে বিদ্যুৎ মন্ত্রী কথা বলছে, আমার কাছে মনে হলো যে এই পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি কথা বলতে, সে বলতে যে ঘাটে ঘাট করে একটার পর একটা মানে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে আর দোষ পড়তেছে ওখানে। মানে সে যে কথাগুলো বলছে আমার কোনোটার মধ্যে ইংরেজিতে আমরা যেটাকে বলি কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, তার বিদ্যুৎ মন্ত্রীর কথার মধ্যে ধারাবাহিকতা নেই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে ভাষণ দিচ্ছে, সে লোডশেডিং দিবে ঢাকা 110, তারপর শেষে সারা দেশে এই অবস্থা হচ্ছে। সেখানে তার সাবমিশনের মধ্যে যে ভদ্রতা থাকবে, বিনয় থাকবে, কিন্তু মনে হয় যেন সে যুদ্ধ ঘোষণা করছে। উইনস্টন চার্চিল বক্তব্য দিচ্ছে, আমি এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। এতে মানুষের বিরক্তি তৈরি হচ্ছে। মানে সরকার যে একটা ইমব্যালেন্স অবস্থার মধ্যে আছে, তার যে কমান্ড প্রতিষ্ঠিত হয়নি সচিবালয়, পুলিশে, কোনো একটা জায়গাতে, যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি পুলিশ নিয়ে ব্যস্ত থাকবেন, এই বিষয়ে কথা বলবেন, তিনি সেগুলো বাদ দিয়ে আমি দেখলাম যে সে একটা বিরাট ভিডিও বানিয়েছে। সে একবার পাজামা পরে তারপর পতাকা উড়িয়ে সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে, আর তার লোকজন, সে যে একটা বিরাট জাতীয় নেতা, তাকে ছাড়া যার কোনো কিছু জাতীয় চার নেতা, এরকম একটা অবস্থা, তার লোকজন ওইভাবে করছে। অথচ এই মুহূর্তে তার দরকার হলো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পারফরমেন্স, কিন্তু তার তুলনায় সে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পার্লামেন্টে একজন সুরঞ্জিত সেনগুপ্ত হওয়ার জন্য বা সালাউদ্দিন কাদের চৌধুরী বা মওদুদ আহমেদ হওয়ার জন্য সে যে অনবদ্য চেষ্টা করছে, সেটা হয়তো লং রানে তাকে একটা ভালো বেনিফিট দেবে। কিন্তু তার ল অ্যান্ড অর্ডার, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, এটা তো আসলে ঘটনার অর্থ তার তো মুহূর্তের মধ্যেই স্পটে যাওয়া উচিত ছিল। যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, যাকে বলা হয় নেক্সট বিএনপির সেক্রেটারি জেনারেল, তার সংগঠনে এখানে এত বড় একটা ঘটনা হলো, তো সেখানে তো তার একটা বক্তব্য আমি এখন পর্যন্ত তো দেখলাম না। ফলে কি হচ্ছে, সব কিছুর মধ্যে কিন্তু একটা যাকে বলা হয় ধারাবাহিকতা নেই, যা হওয়ার কথা নয় তা হচ্ছে। এবং সেটার উপর ভিত্তি করে যদি বিএনপি নেতারা, ছাত্রদলের নেতারা একটা রেজিমেন্টেড ফোর্স, যেটা মান্না ভাই বললেন, জামাত একটা রেজিমেন্টেড ফোর্স, সেই রেজিমেন্টেড ফোর্সের সঙ্গে আপনি যখন একটা অবিন্যস্ত নেতৃত্বহীন বিপুল জনপ্রিয়, আপনার 10,000 লোক আছে কিন্তু নেতা নেই, তো এরকম একটা ফোর্স যখন মাত্র 200 জন রেজিমেন্টেড ফোর্সের সামনে দাঁড়ায়, এখানে এই মানে আনরেজিমেন্টেড ফোর্সটা ফেল করে, এবং এখানে সেম ঘটনাটা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।